Hello students, welcome to another video lecture of biology class. So আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো। কিসের গল্প? না পৃথিবীতে লাইফ কিভাবে অরিজিনেট করেছে, জীবনের কিভাবে উৎপত্তি ঘটেছে তার গল্প। এবং এই গল্পের অথর হচ্ছেন অপারিন অ্যান্ড হ্যালডেন। সো অপারিন অ্যান্ড হ্যালডেন কিভাবে লাইফ অরিজিনেট করেছেন সে সম্পর্কে বলে গেছেন। So jokes apart, it is not a story, it is a hypothesis. Oparin and Haldane একটা হাইপোথিসিস দিয়েছিলেন, লাইফ কিভাবে অরিজিনেট করেছে তার হাইপোথিসিস দিয়েছিলেন। এবং এটা সম্পর্কে আমরা সামারাইজ করেছি, আগের লেকচারেই আমরা সামারাইজ করেছি যে কিভাবে লাইফলেস অক্সিজেনলেস একটা অ্যাটমসফিয়ারে সিম্পল মলিকিউল কম্বাইন করে কমপ্লেক্স মলিকিউল তৈরি করেছে এবং সেই কমপ্লেক্স মলিকিউল থেকে লাইফ অ্যারাইজ করেছে। সেটা আমরা আগেই বলে এসেছি, আগের লেকচারে বলে এসেছি। অ্যান্ড এই লেকচারে আমরা স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটা সম্পর্কে, যেটা অপারিন অ্যান্ড হ্যালডেন বলে গেছেন, সেটা সম্পর্কে ডিসকাস করব যে কিভাবে স্টেপ বাই স্টেপ এইভাবে সিম্পল মলিকিউল থেকে লাইফ অ্যারাইজ করলো, সেটা স্টেপ বাই স্টেপ আমরা এই লেকচারে ডিসকাস করব। তো অপারিন অ্যান্ড হ্যালডেন যে হাইপোথিসিসটা দিয়েছিলেন তার দুটো পার্ট আছে, একটা হচ্ছে কেমোজেনি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ বায়োজেনি। কেমোজেনি কোনটা? কেমোজেনি যেখানে হচ্ছে যে সিম্পল মলিকিউল থেকে কিভাবে কমপ্লেক্স মলিকিউল তৈরি করছে সেটা হচ্ছে কেমোজেনি। অ্যান্ড বায়োজেনি হচ্ছে কমপ্লেক্স মলিকিউল কিভাবে লাইফের মধ্যে কমপ্লেক্স মলিকিউলের ইন্টারাকশনের ফলে কিভাবে লাইফ সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে বায়োজেনি প্রসেস। তো আমরা ফার্স্ট কেমোজেনি প্রসেসটা স্টার্ট করছি। সো ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে কেমোজেনি প্রসেস, হ্যালডেন অপারিন অ্যান্ড হ্যালডেন হাইপোথিসিসের ফার্স্ট যেটা স্টেপ বা ফার্স্ট যেটা ফেজ বলতে পারি আমরা, সেটা হচ্ছে কেমোজেনি, দ্যাট ইজ দ্য কেমিক্যাল ইভলিউশন। অ্যান্ড কেমোজেনি কোনটা? কেমোজেনি হচ্ছে ফ্রম সিম্পল মলিকিউল থেকে কিভাবে কমপ্লেক্স মলিকিউল তৈরি হবে সেটা হচ্ছে কেমোজেনি। সো আমরা স্টার্ট করছি এবার। ফার্স্ট স্টেপ 1 ইজ দ্য অ্যাটমিক ফেজ। অর্থাৎ অপারিন অ্যান্ড হ্যালডেনের মতে যে আর্লি আর্থ যেটা ছিল, সেই আর্লি আর্থ হ্যাড ইননিউমারেবল অ্যাটমস অফ হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, আয়রন, নিকেল এটসেট্রা। অর্থাৎ একদম আদিম পৃথিবী যদি আমরা দেখি তাহলে সেই পৃথিবীতে কিন্তু অফুরন্ত পরিমাণে, মানে অনেক বেশি পরিমাণে কিন্তু এই সমস্ত অ্যাটমস গুলো ছিল। হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, এগুলো প্রচুর পরিমাণে কিন্তু তখন পাওয়া যেত। এবং এই যে অ্যাটমস গুলো রয়েছে এইগুলো একটা তিনটে লেয়ারে অ্যাকচুয়ালি এদের ডিস্ট্রিবিউশনটা ছিল। একদম যদি আমরা কোর দেখি, আর্থের যদি একদম কোর দেখি তাহলে সেই কোরে যেগুলো হেভি মলিকিউল ছিল, দ্যাট ইজ আয়রন, নিকেল এটসেট্রা, সো এই হেভি মলিকিউলগুলো আর্থের কোর গঠন করেছিল। তারপর সেকেন্ড যে লেয়ারটা ছিল সেখানে যেগুলো মিডিয়াম ওয়েটের যে মলিকিউলগুলো ছিল, সোডিয়াম ছিল, পটাশিয়াম ছিল এটসেট্রা, ফসফরাস, এই সমস্ত জিনিসগুলো এখানে প্রেজেন্ট ছিল। এবং যেগুলো খুব লাইটার যে এলিমেন্ট যেগুলো, সেই লাইটার এলিমেন্টগুলো একদম উপরের স্তরে একটা অ্যাটমসফিয়ার ঘটেছিল, যেখানে হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন অ্যান্ড হচ্ছে হিলিয়াম এটসেট্রা, এই সমস্ত জিনিসগুলো ফর্মেশন করেছিল। সো এইরকম তিনটে লেয়ারে এই অ্যাটমিক ফেজে এইরকম মলিকিউল বলছি, এরকম ধরনের অ্যাটমিক কম্পোনেন্টগুলো প্রেজেন্ট ছিল। অ্যান্ড এই যে কম্পোনেন্টগুলোর কথা বলা হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এইগুলোই তো মেন কম্পোনেন্ট অফ প্রোটোপ্লাজম। অর্থাৎ লাইফের যে প্রোটোপ্লাজম আমরা দেখি, এখন যে সেলের যে প্রোটোপ্লাজম দেখি, সেই প্রোটোপ্লাজমের মেন কম্পোনেন্টই তো এইগুলো। সো সেই প্রোটোপ্লাজমের যে মেন কম্পোনেন্ট, সেই মেন কম্পোনেন্ট কিন্তু প্রথম থেকেই পৃথিবীতে কিন্তু অফুরন্ত পরিমাণে ছিল। সেকেন্ড স্টেপ কি হচ্ছে? ফরমেশন অফ সিম্পল মলিকিউলস, দ্যাট ইজ অ্যাটমিক ফেজ থেকে এবার কিভাবে সিম্পল মলিকিউল আসছে। সো এই যে ফ্রি অ্যাটমস গুলো ছিল, এই ফ্রি অ্যাটমস গুলো নিজেদের মধ্যে কম্বাইন হচ্ছে স্পন্টেনিয়াসলি, অর্থাৎ নিজেই কিন্তু কম্বাইন করছে, ফ্রি অ্যাটমস গুলো একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে টু ফর্ম সিম্পল মলিকিউল। সিম্পল মলিকিউল তৈরি করার জন্য অ্যাটম গুলো যুক্ত হচ্ছে। তো সমস্ত মুক্ত পরমাণু একে অপরের সাথে বিক্রিয়ার মাধ্যমে সরল অণু তৈরি করছে। এবং কি কি অণু তৈরি করেছে? হাইড্রোজেন তৈরি করছে, নাইট্রোজেন
তৈরি করছে, হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেন কম্বাইন করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, হাইড্রোজেনের সঙ্গে কার্বন কম্বাইন করে মিথেন তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সো এটসেট্রা, এবং ওয়াটার ভেপার, জল তৈরি হচ্ছে যেটা ভেপার কন্ডিশনে থাকছে। সো এই সমস্ত সিম্পল মলিকিউলসগুলো তৈরি হচ্ছে। অ্যান্ড অবশ্যই এগুলো কম্বাইন করার জন্য যে এনার্জিটা দরকার, সেই এনার্জি সোর্সটা আসছে। আমরা আগের লেকচারে বলে গেছিলাম যে লাইটনিং, থান্ডারিং, লাইটনিং, ইউভি রে, কসমিক রে যে সমস্ত রয়েছে সেগুলো এনার্জি প্রোভাইড করছে, তার ফলে এই ফ্রি অ্যাটমসগুলো নিজেদের মধ্যে কম্বাইন করছে এবং সিম্পল মলিকিউল তৈরি করছে। আদিম পৃথিবীতে এই হাইড্রোজেন কিন্তু মোস্ট অ্যাবান্ডেন্ট ফর্মে ছিল, অর্থাৎ সব থেকে বেশি যেটা ছিল সেটা কিন্তু হাইড্রোজেন, সব থেকে বেশি পরিমাণে ছিল, হাইড্রোজেন প্রচুর পরিমাণে প্রেজেন্ট ছিল। এবং এই হাইড্রোজেন অ্যাটমস, ফার্স্ট হাইড্রোজেন অ্যাটমস কম্বাইন্ড উইথ অল অক্সিজেন অ্যাটমস টু ফর্ম ওয়াটার অ্যান্ড লিভিং নো অক্সিজেন। এবং যে অক্সিজেন অ্যাটম ছিল সেই অক্সিজেন অ্যাটমের সঙ্গে হাইড্রোজেন অ্যাটম মিলিত হয়ে গিয়ে ওয়াটার তৈরি করছে, এবং সেই জন্য সেখানে কিন্তু কোনো অক্সিজেন, ফ্রি অক্সিজেন কিন্তু প্রেজেন্ট ছিল না, অর্থাৎ যা অক্সিজেন অ্যাটম ছিল সেগুলো কিন্তু কম্বাইন করে ওয়াটার মলিকিউল তৈরি করছিল। এবং এই যে ওয়াটার মলিকিউল তৈরি হচ্ছে, এই ওয়াটার মলিকিউলটা অ্যাজ এ ভেপার এক্সিস্ট করতো। শুধু ওয়াটার মলিকিউল নাই, অ্যামোনিয়া, মিথেন সবই অ্যাজ এ ভেপার এক্সিস্ট করছিল। দ্যাটস বিকজ আর্থ ওয়াজ ভেরি হট, that time earth was very hot, so আর্থের টেম্পারেচার অনেক বেশি ছিল, সেই জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে টেম্পারেচারটা প্রচুর ছিল, সেই জন্য যে সমস্ত জিনিসগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু কোনোটাই লিকুইড ফর্মে ছিল না, টোটালটাই ভেপার ফর্মে ছিল। সো ওয়াটার কিন্তু লিকুইড ফর্মে তখন ছিল না, ওয়াটার ভেপার ফর্মে ছিল। এবং যেহেতু অক্সিজেন এইখানে কমপ্লিটলি টোটাল অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে কম্বাইন করে ওয়াটার তৈরি করে দিয়েছে, সেই জন্য নো ফ্রি অক্সিজেন, এবং ফ্রি অক্সিজেন না থাকার জন্য এই পরিবেশটাকে বলা হয়েছিল রিডিউসিং টাইপ অফ অ্যাটমসফিয়ার। আগের দিনই আমরা বলে এসেছিলাম রিডিউসিং অ্যাটমসফিয়ার, অর্থাৎ আগের অ্যাটমসফিয়ারটা যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে রিডিউসিং টাইপ, আর এখনের যে অ্যাটমসফিয়ার সেটা হচ্ছে অক্সিডাইজিং টাইপ। এই যে ওয়াটার তৈরি হলো, এই ওয়াটারটা এরপর কি হচ্ছে, এই ওয়াটার ভ্যাপার যেটা তৈরি হচ্ছে এটা কি হচ্ছে না, এরপর যখন ক্লাউড তৈরি হচ্ছে, ক্লাউড তৈরি হওয়ার পর ক্লাউড কন্ডেন্স হয়ে এই ওয়াটারটা আর্থের মধ্যে আসছে, অ্যান্ড আর্থের যেহেতু টেম্পারেচার প্রচুর হাই, সেই জন্য আগেন ভেপারাইজড হয়ে অ্যাটমসফিয়ারে ফিরে যাচ্ছে। এবং এই যে সাইকেলটা, এই সাইকেলটা প্রায় মিলিয়নস অফ ইয়ার্স ধরে কন্টিনিউ হয়েছে, অর্থাৎ ওয়াটার ওই রকম রেন রূপে, লিকুইড রূপে ভূপৃষ্ঠে এসে পড়ছে, এবং তারপর আগেন ভূপৃষ্ঠের টেম্পারেচার বেশি হওয়ার জন্য আগেন ভেপারাইজড হয়ে অ্যাটমসফিয়ারে ফিরে যাচ্ছে। এটা মিলিয়নস অফ ইয়ার্স ধরে এরকম ভাবে চলছে। এবং এটা ধরা হয় যে ওয়াটার অ্যান্ড অ্যামোনিয়া আর প্রবাবলি দ্য ফার্স্ট মলিকিউলস টু বি ফর্মড ইন প্রিমিটিভ আর্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা ধরা হয় যে ওয়াটার এবং অ্যামোনিয়াই কিন্তু প্রথম পৃথিবীতে তৈরি হওয়া অণু, অর্থাৎ একদম পৃথিবীতে যেটা ফার্স্ট যে অণু তৈরি হয়েছিল সেটা প্রবাবলি ওয়াটার এবং অ্যামোনিয়া ছিল। নেক্সট স্টেপে কি আসছে, স্টেপ নাম্বার 3, ফর্মেশন অফ সিম্পল অর্গ্যানিক মলিকিউলস। অর্থাৎ এরপর যে এই যে সিম্পল মলিকিউল থেকে বা সিম্পল ইনঅর্গ্যানিক মলিকিউল থেকে সিম্পল অর্গ্যানিক মলিকিউল ফর্মেশন হবে। এবং সিম্পল অর্গ্যানিক মলিকিউল ফর্মেশন হওয়ার আগে মুহূর্তে কিছু চেঞ্জ হয়েছে, অ্যাটমসফিয়ারিক কিছু চেঞ্জ হয়েছে। কি হয়েছে না, গ্র্যাজুয়ালি আর্থ স্টার্টেড কুলিং ডাউন. As a result, dense clouds began raining on the earth and earth's surface got filled with water to form river and ocean. আস্তে আস্তে আর্থের টেম্পারেচার কমতে থাকছে, আর্থ আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, এবং ঠান্ডা হওয়ার ফলে সেখানে যে ক্লাউডসটা মেঘ যেটা সৃষ্টি হচ্ছে, মেঘটা কন্ডেন্সড হচ্ছে, ঘনীভূত হচ্ছে, এবং ঘনীভূত হয়ে মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে পড়ছে। এবং যেহেতু টেম্পারেচার কুল হয়ে গেছে, সেই জন্য কমে গেছে, আগের তুলনায় কমে গেছে, সেই জন্য এরপর কিন্তু ওটা ওয়াটারটা লিকুইড রূপে ভূপৃষ্ঠে প্রেজেন্ট থাকছে বা এক্সিস্ট করছে। এবং এই ওয়াটার ভূপৃষ্ঠে আসার ফলে, লিকুইড রূপে থাকার ফলে ভূপৃষ্ঠ যেটা ছিল, আর্থ সারফেস যেটা ছিল, সেটা কিন্তু ওয়াটার দ্বারা ফিল্ড আপ হচ্ছে, এবং আর্থ সারফেসে রিভার বা ওশেন এগুলো ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড
নেক্সট যে আর্থ সারফেসে আগে থেকেই যে সিম্পল মলিকিউলগুলো যেগুলো তৈরি হয়েছিল, দ্যাট ইজ দ্য অ্যামোনিয়া, মিথেন, বিভিন্ন ধরনের যে মিনারেলস, এগুলো অলরেডি আর্থ সারফেসে ছিল। এই সমস্ত মলিকিউলগুলো এরপর ওয়াটার মানে ওশেনের যে ওয়াটারটা ছিল, সেই ওশেনের ওয়াটারের মধ্যে কি হয়ে যাচ্ছে, ডিজলভড হয়ে যাচ্ছে, দ্রবীভূত হচ্ছে, এবং এগুলো অ্যাকুমুলেট করতে থাকছে ওশেনিক ওয়াটারে। So ammonia, methane and all the minerals must have dissolved in water and ultimately accumulated in the oceanic water. So সমুদ্রের তলদেশে এগুলো জলের সঙ্গে ডিজলভ হচ্ছে এবং ডিজলভ হয়ে এগুলো সমুদ্রের তলদেশে জমা হতে থাকছে। So that ancient oceanic water contained large amounts of dissolved ammonia, methane, নাইট্রাইডস, কার্বাইডস অ্যান্ড ভ্যারিয়াস এলিমেন্টস। এবং সেই জন্য যে সমুদ্র যেটা তৈরি হয়েছিল, সেই সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া, মিথেন এবং বিভিন্ন ধরনের যে মিনারেলসগুলো রয়েছে, সেগুলো সমস্ত কিছু সমুদ্রের জলে জমা হতে থাকে, অ্যাকুমুলেট হতে থাকে। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে এখন কি এই সমস্ত জিনিসগুলো তৈরি হচ্ছে না, বা এখন কি এই সমস্ত যে বিভিন্ন ধরনের যে অর্গানিক মলিকিউল, সেই অর্গানিক মলিকিউলগুলো এখন কি তৈরি হবে না, সমুদ্রের তলদেশে কি এখন তৈরি হবে না বা জমা হবে না? হয়তো হচ্ছে, অ্যান্সার হচ্ছে হয়তো হচ্ছে, যে এখনো হয়তো সমুদ্রের তলদেশে কোনো এরকম ধরনের কিছু অর্গানিক মলিকিউল বা সিম্পল মলিকিউল কিছু তৈরি হচ্ছে এবং জমা হচ্ছে। বাট প্রবলেম হচ্ছে যে তারা খুব বেশি দিন পর্যন্ত জমা হতে পারবে না। তার কারণ হচ্ছে এখন প্রেজেন্ট রয়েছে কি সমুদ্রের মধ্যে, অ্যাকোয়াটিক লাইফ প্রেজেন্ট রয়েছে, জলজ জীব প্রেজেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের এনজাইম প্রেজেন্ট রয়েছে। সো তার ফলে যদি কোনো এরকম ধরনের কোনো মলিকিউল যদি জমা হয়ও, তাহলে সেটা কিন্তু ডিগ্রেড হয়ে যাবে, ডিকম্পোজড হয়ে যাবে ইন দ্য প্রেজেন্স অফ এনজাইম অর ইন দ্য প্রেজেন্স অফ ডিকম্পোজার, দ্যাট ইজ দ্য লিভিং অর্গানিজম। লিভিং অর্গানিজমের প্রেজেন্সে তারা কিন্তু ডিকম্পোজড হয়ে যাবে। এবং আগের পৃথিবীতে এইগুলো অ্যাকুমুলেট হতে পেরেছে, তার রিজনটা হচ্ছে তখন কোনো লাইফ ছিল না, তখন কোনো এনজাইম সৃষ্টি হয়নি, কোনো ক্যাটালিস্ট সৃষ্টি হয়নি। দ্যাটস ওয়াই তাদের ডিগ্রেডেশন ঘটেনি, তারা তৈরি হয়েছে সিম্পল মলিকিউল থেকে কমপ্লেক্স মলিকিউল তৈরি হচ্ছে, বা সিম্পল অ্যাটমিক ফর্ম থেকে মলিকিউল ফর্ম হচ্ছে, তারা ডিগ্রেড হতে পারছে না ইন দ্য অ্যাবসেন্স অফ লাইফ অর ইন দ্য অ্যাবসেন্স অফ এনজাইম। সো সেই জন্য অ্যাকচুয়ালি এখন অ্যান্সার হচ্ছে লাইফ কিন্তু অরিজিনেট করেছে আগে, লাইফ ইজ নট অরিজিনেটিং নাও। সো লাইফ ইজ নট অরিজিনেটিং নাও, লাইফ কিন্তু এখন অরিজিনেট করছে না, ওইভাবে অরিজিনেট করছে না। তো কি হচ্ছে, লাইফ ইজ ইভলভিং নাও, লাইফ ইজ ইভলভিং নাও, অর্থাৎ লাইফ কিন্তু এখন ইভলভ করছে, লাইফ যেটা তৈরি হয়েছে তার মডিফিকেশন ঘটছে, সেটা এখন ইভলভ করছে। এই প্রসঙ্গে ওপারিন একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে অ্যাবায়োজেনেসিস ফার্স্ট, বায়োজেনেসিস এভার আফটার, বায়োজেনেসিস এভার আফটার, এটা ওপারিন বলে গেছেন। অ্যাবায়োজেনেসিস ফার্স্ট অ্যান্ড বায়োজেনেসিস এভার আফটার। তার মানে কি, অ্যাবায়োজেনেসিস মানে কি আমরা জানি, অ্যাবায়োজেনেসিস ইজ দ্য ফর্মেশন অর জেনারেশন অফ লাইফ ফ্রম নন লিভিং থিংস, অ্যান্ড বায়োজেনেসিস ইজ দ্য ফর্মেশন অফ লাইফ ফ্রম প্রি এক্সিস্টিং লাইফ। সো অ্যাকর্ডিং টু ওপারিন, অ্যাবায়োজেনেসিস ফার্স্ট তার মানে হচ্ছে প্রথম যে লাইফটা উৎপত্তি হয়েছে সেটা অ্যাবায়োজেনেসিস প্রসেসে হয়েছে, অর্থাৎ নন লিভিং থিংস থেকে, দ্যাট ইজ দ্য কেমিক্যাল থেকে ফরমেশন হয়েছে। বাট তারপর থেকে কিন্তু বায়োজেনেসিস ঘটে যাচ্ছে, অর্থাৎ লাইফ একবার ক্রিয়েট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু বায়োজেনেসিস ঘটছে, অর্থাৎ তারপর কিন্তু লাইফ সবসময় প্রি এক্সিস্টিং লাইফ থেকে ক্রিয়েট হচ্ছে। তো সেই জন্য এখন কিন্তু এই রকম আগের যে ওপারিন অ্যান্ড হালডেন যেটা বলে গেছে যে আগে এইরকম সিম্পল মলিকিউল যেগুলো তৈরি হচ্ছে সেগুলো অ্যাকুমুলেট হচ্ছিল সমুদ্রের তলদেশে, এটা কিন্তু এখন কিন্তু পসিবল নয়, এখন কিন্তু কোনো প্রকার এরকম অ্যাকুমুলেশন পসিবল নয়। ওকে, নেক্সট কি হচ্ছে না, দিস প্রোভাইডেড অপরচুনিটিস ফর ডিফারেন্ট টাইপস অফ সিম্পল মলিকিউলস টু কম্বাইন উইথ ইচ আদার অ্যান্ড ফর্ম সিম্পল অর্গানিক compounds like sugar, amino acid, fatty acid, glycerols, purines and pyrimidates etc. অর্থাৎ এই যে সমুদ্রের তলদেশে ওয়াটারের মধ্যে ডিসলভড কন্ডিশনে বিভিন্ন ধরনের মিনারেলস, অ্যামোনিয়া, মিথেন, এইগুলো যে ডিসলভড কন্ডিশনে প্রেজেন্ট থাকছে, এটা কি হচ্ছে, এদিকে একটা অপরচুনিটি দিচ্ছে যে একে অপরের সংস্পর্শে আসায়, অর্থাৎ একটা মলিকিউল অপর মলিকিউলের সংস্পর্শে আসতে পারছে এবং এর ফলে তারা একে অপরের সঙ্গে রিঅ্যাক্ট করছে।
একে অপরের সঙ্গে বিক্রিয়া করছে এবং বিক্রিয়া করে বিভিন্ন ধরনের সিম্পল অর্গ্যানিক মলিকিউল তৈরি করছে, যেগুলো হচ্ছে সুগার, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, পিউরিন, পাইরিমিডিন এটসেট্রা, এগুলো তৈরি করছে। সো অ্যাকচুয়ালি সুগার তৈরি করতে গেলে লাগবে কি? লাগবে তো কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এটা সুগার তৈরি করতে বা ফ্যাটি অ্যাসিড তৈরি করতে বা গ্লিসারল তৈরি করতে লাগবে। অ্যান্ড প্রেজেন্ট রয়েছে মিথেন পড়ে রয়েছে। সো মিথেন কার্বন সোর্স হিসাবে কাজ করতে পারে, অ্যামোনিয়া নাইট্রোজেন সোর্স হিসাবে কাজ করতে পারে, ওয়াটার হাইড্রোজেনের সোর্স হিসাবে কাজ করতে পারে। সো এখানে সিম্পলি জাস্ট হচ্ছে এইভাবে সিম্পল অর্গ্যানিক মলিকিউলগুলো তৈরি হয়েছে ফ্রম সিম্পল ইনঅর্গ্যানিক মলিকিউল, অর্থাৎ মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এগুলো থেকে সুগার, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড তৈরি হয়েছে। অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে কি কি লাগে? অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে থাকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। সো অবভিয়াসলি কার্বন সোর্স হিসাবে এখানে মিথেন কাজ করবে, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন পাওয়া যাবে, অ্যান্ড হাইড্রোজেন, অক্সিজেন তো রয়েছেই, জল এবং কার্বন ডাইঅক্সাইড রূপে। সো সিম্পলি মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এগুলো মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে। মিথেন, হাইড্রোজেন সায়ানাইড, অ্যামোনিয়া, জল, এগুলো মিলে কি তৈরি করছে? বিভিন্ন ধরনের নাইট্রোজেনাস বেস, দ্যাট ইজ পিউরিনস, পাইরিমিডিনস এটসেট্রা, এই সমস্ত জিনিসগুলো তৈরি হচ্ছে। সো এই সিম্পল অর্গ্যানিক মলিকিউলগুলো তৈরি হচ্ছে। অ্যান্ড আবার আমি একবার বলছি, এই সমস্ত যে মলিকিউলগুলো তৈরি হচ্ছে তাদের রিয়াকশনের জন্য যে এনার্জিটা আসছে সেটা কিন্তু সেই অগেন অ্যাটমসফেরিক, প্রিমিটিভ অ্যাটমসফেরিক কন্ডিশনে বিভিন্ন ধরনের যে এক্স রে, বিভিন্ন ধরনের কসমিক রে, বিভিন্ন ইলেকট্রিক ডিসচার্জ, এইগুলোর ফলে এনার্জি, এইগুলো এনার্জি সোর্স হিসাবে কাজ করছে বা এনার্জি প্রোভাইড করছে এখানে। Halden proposed that these simple organic compounds gradually accumulated in the water bodies and a soup-like broth was formed. এখানে হ্যালডেন যেটা বলেছেন যে এইভাবে সিম্পল মলিকিউল থেকে, ইনঅর্গ্যানিক মলিকিউল থেকে যে সিম্পল অর্গ্যানিক মলিকিউলগুলো তৈরি হচ্ছে সেগুলোই সমুদ্রের তলদেশে জমা হতে থাকে, দীর্ঘদিন ধরে জমা হতে থাকে এবং একটা স্যুপ লাইক একটা স্ট্রাকচার তৈরি করে। ব্রথ মিনস অ্যাকচুয়ালি স্যুপ লাইক স্ট্রাকচার, এবং এই স্যুপ লাইক স্ট্রাকচারটাকে উনি নাম দিয়েছিলেন প্রিবায়োটিক স্যুপ অর হট ডাইলুট স্যুপ। অর্থাৎ এই যে সমুদ্রের তলদেশে বিভিন্ন অর্গ্যানিক মলিকিউল জমা হয়ে রয়েছে, জলের মধ্যে জমা হয়ে রয়েছে, এই ঘটনাটাকে, এই অবস্থাটাকে, প্রিমিটিভ আর্থের এই অবস্থাটাকে উনি হট ডাইলুট স্যুপ রূপে আখ্যা দিয়েছেন। সো হ্যালডেনের মতে এভাবে উৎপন্ন সরল জৈব অণুগুলি সমুদ্রের তলদেশে ক্রমাগত জমা হতে থাকে, যাকে হ্যালডেন গরম তরল স্যুপ বলে আখ্যা দেন। তো সিম্পল অর্গ্যানিক মলিকিউল ফরমেশন হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ কি হচ্ছে? ফরমেশন অফ কমপ্লেক্স অর্গ্যানিক মলিকিউলস। এরপর দ্য সিম্পল অর্গ্যানিক কম্পাউন্ডস কম্বাইন্স ইন ডিফারেন্ট রেশিওস ইন প্রেজেন্স অফ ইলেকট্রিক ডিসচার্জ, লাইটনিং, UV rays etc. to produce complex organic polymers. অর্থাৎ এই যে সিম্পল অর্গ্যানিক মলিকিউলগুলো তৈরি হলো, সরল জৈব অণুগুলো যেগুলো তৈরি হলো, সেগুলো বিদ্যুৎ স্ফুরণ, অতিবেগুনি রেসি ইত্যাদির উপস্থিতিতে পলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে জটিল জৈব অণু তৈরি করছে। অর্থাৎ বারবার ধরে একটা মনোমার বারবার ধরে কম্বাইন করে অসংখ্য মনোমার একসঙ্গে কম্বাইন করে পলিমার তৈরি করছে। সো কিছু রিয়াকশন যেমন সুগার 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 হয়ে কি তৈরি হয়ে যাবে? পলিস্যাকারাইড তৈরি হয়ে যাবে। ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল কম্বাইন করে কি তৈরি হয়ে যাবে? লিপিড তৈরি হবে, অ্যাকচুয়ালি ফ্যাট তৈরি হচ্ছে। সো অ্যামাইনো অ্যাসিড কম্বাইন করে কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট তৈরি হয়ে কি তৈরি করছে? নিউক্লিওটাইডস তৈরি করছে। অ্যান্ড নিউক্লিওটাইডস কম্বাইন করে কি করবে? নিউক্লিওটাইডসের পলিমারাইজেশন ঘটে, কি তৈরি হবে? নিউক্লিক অ্যাসিড তৈরি হবে। অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। সো নিউক্লিক অ্যাসিড ফরমেশন is the big step towards life। অর্থাৎ যখনই নিউক্লিক অ্যাসিড ফরমেশন তৈরি হয়ে যাচ্ছে, তো নিউক্লিক অ্যাসিড মানে কি? সেটা আইদার আরএনএ আর ডিএনএ, আরএনএ ডিএনএ এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড। সো যখনই আরএনএ বা ডিএনএ ফরমেশন হয়ে যাচ্ছে, দিস ইজ দ্য বিগ স্টেপ টুয়ার্ডস লাইফ। সো লাইফের বেসিকই তো হচ্ছে ডিএনএ বা আরএনএ, অর্থাৎ লাইফ তো তৈরি হতে গেলে এটাই তো দরকার আমার। সো আরএনএ অ্যান্ড ডিএনএ যখনই তৈরি হয়ে যাচ্ছে, এটা কিন্তু লাইফ তৈরির দিকে এগোচ্ছে এবং এটা একটা বিগ স্টেপ হিসাবে দেখছি আমরা, যে এটা একটা বিগ স্টেপ যেটা লাইফ তৈরি করার দিকে এগোচ্ছে। অলরেডি আমাদের এখানে কি রয়েছে? অলরেডি লিপিড তৈরি হয়ে রয়েছে। সো লিপিড ফসফেটের সঙ্গে কম্বাইন করবে, ফসফেটের সঙ্গে কম্বাইন করে ফসফোলিপিড তৈরি করবে। অ্যান্ড ফসফোলিপিড স্পন্টেনিয়াসলি ফসফোলিপিড একে অপরের সঙ্গে জয়েন করে একটা বাইলেয়ার স্ট্রাকচার চলবে, দ্যাট ইজ দ্য সেল মেমব্রেন। বাইলেয়ার স্ট্রাকচারের ভিতরে কে থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে। সো দ্যাট ইজ দ্য বেসিক অফ লাইফ। প্রোটিন তৈরি হয়ে গেছে। সো এইভাবে
প্রত্যেকটা জিনিস যেটা লাইফের জন্য, যেটা অ্যাকচুয়ালি আমরা র মেটেরিয়াল বলতে পারি, লাইফ তৈরির জন্য যে সমস্ত মলিকিউলগুলো দরকার, অর্গ্যানিক বায়োমলিকিউলগুলো দরকার, সেগুলো অলরেডি তৈরি হয়ে যাচ্ছে এবং এরপর এরা স্পন্টেনিয়াসলি নিজেদের মধ্যে কম্বাইন করেছে, কম্বাইন করে ফার্স্ট লাইফ কিন্তু তৈরি করে গেছে। এবং এই যে ফার্স্ট লাইফ তৈরি করছে, এটাই যে অর্গ্যানিক মলিকিউলগুলো, কমপ্লেক্স অর্গ্যানিক মলিকিউল থেকে যে ফার্স্ট লাইফ তৈরি হয়েছে, দ্যাট ইজ দ্য পার্ট অফ বায়োজেনি, অর্থাৎ ওপারিন অ্যান্ড হ্যালডেনের হাইপোথিসিসের সেকেন্ড পার্ট, দ্যাট ইজ দ্য বায়োজেনি। এখন আমরা যেটা পড়লাম এটা হচ্ছে কেমোজেনি, অর্থাৎ কিভাবে সিম্পল মলিকিউল থেকে কমপ্লেক্স অর্গ্যানিক মলিকিউল তৈরি হলো, দিস ইজ দ্য পার্ট অফ কেমোজেনি। অ্যান্ড কিভাবে কমপ্লেক্স অর্গ্যানিক মলিকিউলগুলো একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে লাইফ তৈরি করছে, দ্যাট ইজ দ্য পার্ট অফ বায়োজেনি। অ্যান্ড এই বায়োজেনি আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। আচ্ছা, এই যে ওপারিন অ্যান্ড হ্যালডেন যে কেমোজেনি সম্পর্কে যে ডিসকাস করে গেছেন, এই কেমোজেনিকে এক্সপেরিমেন্ট করেছিলেন, কেমোজেনি আদৌ এইরকম পসিবল কিনা, এই কেমোজেনিটা এক্সপেরিমেন্ট করেছিলেন স্ট্যানলি মিলার অ্যান্ড উরে। সো মিলার অ্যান্ড উরে এক্সপেরিমেন্ট করে এটা প্রুভ করেছেন যে ইয়েস ইট ইজ পসিবল। যদি এই রকম ধরনের আমরা অ্যাটমসফিয়ার, যদি প্রিমিটিভ অ্যাটমসফিয়ার আর্থের যেমন ছিল সেই রকম ধরনের একটা অ্যাটমসফিয়ার উনি ল্যাবরেটরি কন্ডিশনে তৈরি করেছিলেন এবং তৈরি করে সেটা এক্সপেরিমেন্টালি প্রুভ করে গেছেন যে ওপারিন অ্যান্ড হ্যালডেন যেটা বলে গেছে সেটা অ্যাকচুয়াল পসিবল, অর্থাৎ অ্যাকচুয়াল এইরকম সিম্পল মলিকিউল থেকে ওই রকম ধরনের কন্ডিশনে, ওই রকম ধরনের অ্যাটমসফিয়ারে কমপ্লেক্স অর্গ্যানিক মলিকিউল স্পন্টেনিয়াসলি ফরমেশন হতে পারে। অ্যান্ড সেটাও আমরা নেক্সট লেকচারে ডিসকাস করব।